এত নির্লজ্জ বেহায়া, মানে ভারতবর্ষের ইতিহাসে কেউ এসছে কিনা জানি না। সমস্ত চোরেদের বলছে যে উনি আমার বহু বছরের বালু, আমার এত বছরের সাথী। তো একে আবার নির্বাচিত করবেন তো, মানে কি বলবো, মানে কোনো বোধ বুদ্ধি আছে কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়। এনাকে তো অবিলম্বে এনার এগেন্সে আইনগত পদক্ষেপ গ্রহণ করা উচিত। লাভলি মৈত্র, যিনি এই হ্যাশট্যাগটা করেছে, ইনিশিয়েট করেছে। মিথ্যাশ্রী, মানে সর্বকালীন শ্রেষ্ঠ মিথ্যা কথা বলার জন্য মমতা ব্যানার্জিকে সর্বকালীন সবচেয়ে বড় পুরস্কারে ভূষিত করা উচিত। এর থেকে এই পুরস্কারটার যোগ্য অন্য কেউ হতে পারেন না। এমন না হয় তৃণমূল 50-এর নিচে সিট পায়। অনেক করেছেন মমতা ব্যানার্জি, আপনি অপেক্ষা করুন। আপনার বাকি জীবনে যা কষ্ট আছে না, আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রাকৃতিক সম্পদকে কিভাবে কাজে লাগানো যায় তৃণমূলের থেকে তো ভালো কেউ জানে না। যেখানে যেটা পেয়েছে, যেমন এখানে জলা জমি আছে, প্রথম 100 দিনের প্রথম পরিবর্তন হচ্ছে যত চোর আছে, চোরেদের হয় তাদের যেখানে জায়গা হওয়া উচিত সেখানে পাঠানো হবে। এমন একটা সোসাইটি আমরা চাইবো, রাত 12টার সময় যদি কোনো মহিলা কোনো কাজের সুবাদে বা এমনি ধরুন কোনো অবসর সময় উনি ঘুরে বেড়াচ্ছেন, তার দিক থেকে তাকে যেন কোনোভাবে বাজে ভাবে তাকানোরও কেউ সাহস না করে, এই ধরনের একটা নিরাপত্তার বলয় নিশ্চিত করবে। এই যে এলাকাটা আহ প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? সোনারপুর উত্তরের সব থেকে বড় সমস্যা বলে আপনি কি মনে করছেন এই মুহূর্তে? প্রচার করছেন তো জনসংযোগ। যতটা প্রচার এখনো করতে পেরেছি 7 দিন ধরে, মানুষ একটা কথাই বলেছেন যে আপনি জিতছেন আর আমরা আপনার পাশে আছি। এই ধরনের, মানে অন্যান্য জায়গায় বা অন্যান্য নির্বাচনে আমি দেখেছি প্রার্থী মানুষকে আশ্বাস দেন, কিন্তু এক্ষেত্রে মানুষ প্রার্থীকে আশ্বাস দিচ্ছেন। দুটো জিনিসের মধ্যে অনেক প্রভেদ রয়েছে। আর 2011-য় যেমন একটা মাইন্ড সেট আপ করে নিয়েছিল মানুষ, যে সেবার লেফট ফ্রন্টকে তাড়িয়ে তৃণমূলকে নিয়ে আসতো, মমতা ব্যানার্জি সরকারকে নিয়ে আসতো, এবার ইতিহাস পুনরাবৃত্তি হবে, শুধু তৃণমূল চলে যাবে, বিজেপি আসবে, মমতা ব্যানার্জিকে এবার তাড়াবে। এই ন্যারেশনটা সেট করে নিয়েছে। সব থেকে বড় এলাকার সমস্যাটা ঠিক কি চোখে পড়ছে? মানে তৃণমূলের সরকার, তোলাবাজির সরকার, চুরির সরকার, দুর্নীতির সরকার, চাকরি চোর, সব রকম চুরি তো আছেই। মানে এক একটা এরিয়াতে এক এক রকমের চুরি আছে। দুর্নীতির, মানে যেখানে ওই দেখবেন যে দুর্নীতির যে প্রকারভেদ, সেটা এরিয়া স্পেসিফিক। মানে প্রাকৃতিক সম্পদকে কিভাবে কাজে লাগানো যায় তৃণমূলের থেকে তো ভালো কেউ জানে না। যেখানে যেটা পেয়েছে, যেমন এখানে জলা জমি আছে, সেটাকে ভরাট করে কি করে কনভার্ট করে ইলিগাল ওয়েতে সেখানে অবৈধ নির্মাণ করেছে, যার ফলশ্রুতিতে নাজিরাবাদে 28 জন মারা গেছিল। অনেক অবৈধ নির্মাণ, অনেক হাই রাইজ উঠে গেছে। 2 নম্বর হচ্ছে যে এই এলাকায় কোনো রাস্তাঘাট নেই, জল নেই, ড্রেনেজ সিস্টেম নেই। একটু সামান্য বৃষ্টি হলেই কোথাও কোমর, কোথাও হাঁটু, কোথাও বা পা নিচ অব্দি জল। ড্রেনেজ সিস্টেম ছাড়াও গার্বেজ সিস্টেম যেটা হয়, সেটাকে বিভিন্ন জায়গায় ইতস্তত ভাবে পড়ে আছে, দুর্গন্ধ বেরোচ্ছে। আর সর্বোপরি হচ্ছে যে মানুষের যে প্রমোটার রাজ, যেখানে নজরুল এবং তার বাহিনী, মানে এমএলএর হাজবেন্ড এবং তার বাহিনী জড়িত আছে, প্রত্যেক স্কোয়ার ফিটে 100 টাকা। এটা সর্বজন বিদিত। স্কোয়ার ফুট সেন? মানে সবাই তো স্কোয়ার ফিট সেন না, মানে স্কোয়ার ফিট সেনের একটা রেট ছিল, এখানে হয়তো স্কোয়ার ফিট নজরুল তার 100 টাকা। তো এখানে তো এরিয়াটা অনেক বড়, আর বড় বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, বড় বড় কোম্পানি এখানে কাজ করছে। তো মানে মোটামুটি মানুষের বক্তব্য যে 1000 কোটির ওপরেই ওনার সম্পত্তির বা টাকা উঠিয়েছে এখন। সোনারপুর উত্তরের মানুষ আপনাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে প্রথম 100 দিনে আপনার কি কি পরিবর্তন আনবেন আপনি?
প্রথম 100 দিনের প্রথম পরিবর্তন হচ্ছে যত চোর আছে চোরেদের হয় তাদের যেখানে জায়গা হওয়া উচিত সেখানে পাঠানো হবে, আর না হলে তারা তো এতদিন মানুষের ওপর অত্যাচার করেছে এবং মানুষই তাদের বাংলাদেশে তাড়াবে। তো আমি একজন সামান্য তাদের প্রতিনিধি হিসাবে এটুকু বলতে পারি যে যেভাবে মানুষকে খেপিয়ে রেখেছেন এবং আপনার দলেরই লোকজন আপনার এগেনস্টে কিভাবে রিভল্ট করবে সেটা বলাটাই খুব বাহুল্য। আর বর্ষা খুব সামনে এগিয়ে আসছে, সব থেকে বড় চ্যালেঞ্জ হবে মে মাসের শুরুতে, এটা জুন জুলাইয়ে বর্ষা পড়ে যাবে। এই যে জল জমে থাকার যে মানে দুর্বিসহ যে স্মৃতি, এটা পুনরাবৃত্তি এত তাড়াতাড়ি কি করে হবে? কারণ কোনো ড্রেনেজ সিস্টেম করতে গেলে কোনো প্রপার প্ল্যানিং লাগে, সেখানে ড্রেনেজ সিস্টেম কাজ করতেও 2-3 মাস সময় লাগে। টাকা, প্রথম কথা টাকার জোগাড় করতে হয়। আহ, যে কোনো ধরুন শহরকে যদি আপনি রিমডেলিং করতে যান, হয় আপনাকে আহ, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড আসে, প্লাস যদি বিদেশি ইনভেস্টমেন্টও নিয়ে আসা হয়, বিনিয়োগ নিয়ে আসা হয়, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এত তাড়াতাড়ি কি করে এটা হবে সেটা একটা খুব বড় ব্যাপার আছে। আর যে এই চেলা চামুন্ডাদের যে অত্যাচার, সেটা বন্ধ করে মানুষকে সুস্থ নাগরিক নিরাপত্তা দেওয়া এবং মেয়েদের জন্য সর্বোপরি আমাদের অঙ্গীকার থাকবে যে নারী নিরাপত্তা সর্বাগ্রে থাকবে। এবং এমন একটা সোসাইটি আমরা চাইবো, রাত 12টার সময় যদি কোনো মহিলা কোনো কাজের সুবাদে বা এমনি ধরুন কোনো অবসর সময় উনি ঘুরে বেড়াচ্ছেন, তার দিক থেকে তাকে যেন কোনোভাবে বাজে ভাবে তাকানোরও কেউ সাহস না করে, এই ধরনের একটা নিরাপত্তার বলয় নিশ্চিত করবে। আপনি প্রাক্তন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে কর্মরত ছিলেন, প্রাক্তন আইপিএস অফিসার, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবারে প্রার্থী হয়েছেন উত্তরপাড়া থেকে। দীপাঞ্জন চক্রবর্তী একটা কথা বলেছেন যে প্রথম আপনি যেটা বললেন যে এই যে সিন্ডিকেট রাজ এগুলো সমস্ত কিছু বন্ধ যাতে হয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা আপনি নিশ্চিত করবেন। দীপাঞ্জন গুড গভর্নেন্স। আমি বলবো দীপাঞ্জন চক্রবর্তী একটা কথা বলেছেন যে তিনি গঙ্গার সামনে বসে আমাদের ইন্টারভিউ দিচ্ছেন, বলছিলেন একদম তৃণমূলের যারা কানে দুল লাল চুল তাদেরকে রীতিমতো গঙ্গা এনে প্রথমে ওয়ার্নিং দেবে, তারপর পরিশুদ্ধ করবেন। এবং এই নারী নিরাপত্তার বিষয়টা বললেন যে যদি কোনো মেয়ে সমস্যায় পড়ে সেক্ষেত্রে তার গালে দুটো চড় মারতে। আপনিও কি সেটাতে বিশ্বাস করেন যে যারা এই হুলিগান রয়েছে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট? আপনি তো একজন আইপিএস অফিসার ছিলেন, তার ওরাটা সবসময় দেখুন, আমি আইনের ভাষাটা অনেক ভালো বুঝি এবং আইনের মাঠটা অনেক মানে অনেক কঠোর। কাউকে আপনি দু চড় মেরে যা শেখাতে পারবেন, তার থেকে যদি তাকে যদি আইনের মাধ্যমে আপনি শাস্তি দিতে পারেন, সেই শাস্তিটা অনেক কঠোর। আমি একজন যেহেতু আমার পেশাটা আইনের সাথে জড়িত ছিল, আমি বরাবরই চাইবো দ্বিতীয় জিনিসটা প্রয়োগ করতে। এবং যদি তার সঠিক প্রয়োগ হয়, এবং আমাদের পুলিশ তো ইনভেস্টিগেশন করা শিখে গেছে, ভুলে গেছে, বা পুলিশ সঠিক মানুষকে সঠিক নিরাপত্তা দিতে ভুলে গেছে। যদি সঠিক তদন্তের মাধ্যমে অন্তত 10-20টা 100টাও এক্সাম্পল সেট আপ করা যায়, বাকিরা কিন্তু ওই দু চড় মারলে 2 দিন মনে থাকবে, 4 দিন পরে ভুলে যাবেন। কিন্তু যদি আপনি 10 জন যদি সাজাপ্রাপ্ত হয়, তার যে এফেক্টটা সমাজে পড়ে, এটা মারাত্মক। আর পুলিশের ডান্ডা সঠিক জায়গাতে ইউজ করা ভালো। পুলিশের ডান্ডা দেখুন, কোনো ল অ্যান্ড অর্ডারে যারা হুলিগানস, তাদের এগেনস্টে ডান্ডার প্রয়োগ হওয়া উচিত। পুলিশের ডান্ডা তো সাধারণ মানুষের, যে চাকরি পায়নি, চাকরি তার চুরি করে নিয়ে গেছে, তাকে আপনি মারছেন ডান্ডা। আর যারা চাকরি চুরি করেছে তারা হচ্ছে আপনার মন্ত্রিসভার সদস্য। আজকেও জ্যোতিপ্রিয় মল্লিকের নামে বলেছেন যে আপনারা মানুষকে বলছেন আপনারা নির্বাচিত করবেন তো, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আপনারা পাশে আছেন তো। এত নির্লজ্জ বেহায়া মানে ভারতবর্ষের ইতিহাসে কেউ এসছে কিনা জানি না। সমস্ত চোরেদের বলছে যে উনি আমার বহু বছরের বালু, আমার এত বছরের সাথী, তো একে আবার নির্বাচিত করবেন তো। মানে কি বলবো, মানে কোনো বোধ বুদ্ধি আছে কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়। একটি অত্যন্ত উদ্বেগজনক পদক্ষেপ সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র তার সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন, হ্যাশট্যাগ
বাংলাদেশ ভোট, এটা ঠিক কি? এই কথা এটা কি বোঝাতে চাইলেন লাভলি? মানে আমি বলতে বাধ্য হচ্ছি, এদেরকে না অনেক সহ্য করা হয়েছে, বিশ্বাস করুন। মানে অশিক্ষা কুশিক্ষা এগুলো তো ঠিক আছে, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, অন্য কোনো দেশে আপনি চলে যান, বেশি না ইরানই তো এত ফাইট দিচ্ছে আমেরিকা ইসরায়েল এগেনস্টে, ওখানে গিয়ে আপনি দেশের বিরুদ্ধে কথা বললে আপনাকে উইদিন এ সেকেন্ড জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেবে, কোথায় কোথায় হয়তো মৃত্যুদণ্ডও দিতে পারে। এই দেশটা অত্যন্ত লিবারাল দেশ বলে কিছু হচ্ছে না। ঠিক আছে, বাংলাদেশ ভোট মানে কি বোঝাতে চাই, বাংলাদেশিরা ভোট দিয়ে আপনাকে যেতে হবে, এতদিন তো তাই হয়ে এসছে। ঠিক আছে, মানে অনেক রকম বেহায়া দেখা গেছে, এই ধরনের তৃণমূলের মতো নির্লজ্জ বেহায়া, আর নিজেরাও আবার মানে চুরি নাকি জন্মগত অধিকার, একটু ভুল হয়ে গেছে, এই মানে এসআইআর করা যাবে না, 2 নম্বরই যেগুলো ভোটার লিস্টে নাম ঢুকে আছে সেগুলো কাটা যাবে না, মারা গেছে হবে না, তারপরে যারা পরিযায়ী চলে গেছে হবে না, মাইগ্রেটেড হবে না, তাহলে কি নিয়ে যেতেনি তো চুরি করে, মানে বাংলাদেশ থেকে লোক এসে ভোট দেবে, কি ভাবতে ইয়ে করতে চাইছেন? এনাকে তো অবিলম্বে এনার এগেন্সে আইনগত পদক্ষেপ গ্রহণ করা উচিত। লাভলি মৈত্র, যিনি এই হ্যাশট্যাগটা ইয়ে করেছে, ইনিশিয়েট করেছে। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে জানি, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। এদিন দেশের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করছে যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে তা আমরা জানি। সুপ্রিম কোর্টে মহিলা বিচারকের একদম আর্তনাদের ভিডিও যেখানে দেখালো কমিশন, তারপরেই তাদের এই পর্যবেক্ষণ ছিল। আমরা পশ্চিমবঙ্গের ভাবমূর্তিটা ঠিক কোথায় চলে যাচ্ছে? ভাবমূর্তি না, ভালো হয়েছে, সুপ্রিম কোর্টের নিজের এগুলো দেখা দরকার ছিল। মানে বারে বারে আদালত অবমাননা হয়, বিভিন্ন কেস রেজিস্টার্ড হয়, কিছু হয় না। অভয়ার কাণ্ডে তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি নিজেই সুমোটো করেন, কেসটা টেক ওভার করলেন, আলটিমেটলি কিছু হলো না। তো এই যে বিচারপতিদেরও উপরে আঘাত নেমে এসছে না, ওই পালে সকলেরই বাঘ পড়ে। বেটার লেট দ্যান নেভার, সুপ্রিম কোর্টের যে বিলম্বিত বোধোদয় হয়েছে, তারাও বুঝতে পেরেছে এরকমও হতে পারে, তৃণমূল যদি প্রধান বিচারপতিকেও পায় ভারতবর্ষের, তাকেও হয়তো আক্রমণ করতে পারে, এটাও কোনোদিন ঘটতে পারে। তা সেই বিচারপতিরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদেরই কাজটা করছিলেন, তাই না? এটা সুপ্রিম কোর্টের পাওয়ারকে এনজয় করছিলেন। ঠিক আছে, যা হওয়ার ভালোর জন্যই হয়েছে। এবার সুপ্রিম কোর্ট নিজে দায়িত্ব নিয়ে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে দেন, এটা অন্তত কোথাও গিয়ে চিচকাদুনি বা ওই মিথ্যা কথাগুলো যে গিয়ে বলে, আর এদের ওই চোর কতগুলো উকিল আছে, কোটি কোটি টাকা, মানে যারা চুরি করে আসবে তাদের হয়ে, চোরকে যে সাপোর্ট করে তাকে তো চোরই বলে, তো তাদের হয়ে যে সওয়ালটা করবে, সেটা অ্যাটলিস্ট বন্ধ হবে। মানে সুপ্রিম কোর্ট নিজেই এদের রাস্তাটা একদম চিরতরে বন্ধ করে দিয়েছে। আমি বলবো শুনানিতে যেটা এখানে মানে একটা বিষয় সামনে এলো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই মামলায় যাদেরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ প্রত্যেককেই জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দিতে হবে, তারপর সেখান থেকে প্রত্যেককে নিজেদের কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে এনআইএ। কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টা একটু যদি বলতেন আমাদের দর্শকরা। ঠিক আছে, মানে এদের যতক্ষণ পুলিশ নিজের কাস্টডিতে রাখতে, এক তো কাস্টডিটা কমে যেত, টাইম যেটা একটা 14 দিনের কাস্টডিতে একজনকে ব্যক্তিকে নেওয়া যায় জিজ্ঞাসাবাদের জন্য। আর সব থেকে বড় কথা, নিজেদের কাস্টডিতে নিয়ে তাদের নিজেদের মতো তাদের ব্রেন ওয়াশ করতো রাজ্য, সেটা তো বন্ধ হয়েছে। একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী নিজে প্রথমে চেঁচাচ্ছিলেন সিআইডি নাকি গ্রেফতার করে নিয়ে এসছে, মানে নিজেই করিয়েছেন, নিজের সরকারি করিয়েছেন, আবার নিজেই অ্যারেস্ট করে বলছেন এটা আমাদের সাফল্য, পালিয়ে যাচ্ছিল। মানে মিথ্যাশ্রী, মানে সর্বকালীন শ্রেষ্ঠ মিথ্যা কথা বলার জন্য মমতা ব্যানার্জিকে সর্বকালীন সবচেয়ে বড় পুরস্কারে ভূষিত করা উচিত। এর থেকে এই পুরস্কারটা যোগ্য অন্য কেউ হতে পারেন না। পোটেনশিয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন। চাকর বাকরদের আবার কি আছে বলুন তো, যা মনি হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ওদের নিজেদের ছেলে মেয়ে ওদের সম্মান করে। বললাম তো, যারা অফিসার, যেসব অফিসারদের কথা বলছেন, ওদের থেকে আমি বলছি তো, মানে কোনো প্রফেশনকে আমি ছোট না করেও বলছি, যারা রাস্তাতে ধরুন বসে কোনো হয়তো ফুটপাতে কিছু বিক্রি করে বা মানে সুপলিশ করেও খায়, তারাও সম্মানের সাথে, তাদেরও বলতে পারেন যে তারা দিনের শেষে যদি 200 টাকাও রোজগার করে বাড়ি নিয়ে যান, তাদের ছেলে মেয়েরা জানে যে আমার বাবা সৎ পথে রোজগার করে নিয়ে এসছে, এটা আমার বাবার টাকাটা কষ্টের টাকা, কিন্তু সৎ পথে রোজগার করা টাকা, এর মধ্যে কোন রকম মানে
কি বলবো, মানে কোনো দুর্নীতি তো ছেড়েই দিন, মানে কোনো লোক ঠকানো কিচ্ছু নেই। যারা ঠক প্রতারক আর তাদেরকে যারা হেল্প করে, তো এরাও, পুলিশের এই অফিসাররাও তো একটা বড় বড় ক্রিমিনাল। তো চোরকে যদি আপনি গার্ড দেন, তো যদি আইনের ভাষায়, তো তারা তারাও তো সমান দোষে অপরাধী। কারো দোষ তো কোনো কম নেই। আমি বললাম তো, তাদের ছেলে মেয়েরা বা বউরাও তাদের সম্মান করে কিনা বাড়িতে, সেটাও আমার সন্দেহ আছে। আমার কয়েকটা প্রশ্ন আমি একদম সুন্দর করে উত্তর নেবো আপনার কাছে, খুব ছোট করে। যে মালদা বিধানসভা পিছু একদম বাদ গেল 50,000 করে ভোটার। কলকাতাতেও বাতিলের খাড়া, 91 লক্ষ নাম বদল, একদম উলট পালট। কি 2026-এর নির্বাচনের অঙ্কে কোন দল সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে চলেছে? শুনুন, এসআইআর একটা দিক। এবারে এসআইআর এর যদি আপনি পিছনে ব্যাখ্যায় যান, যে একটা পার্সেন্টেজ অফ লোক তো ভোট দিত না। এবারে যে লোকটা ভোট দিত না, ঠিক আছে, এবারে যত নাম কাটা গেল সেটা তার মধ্যেই রয়ে গেল, না তার মধ্যে কতটা কম বেশি হলো, এটা নিয়ে তর্ক থেকেই যেতে পারে। দুটো জিনিস আমি বিশ্বাস করি, ভোট ঠিক মতো যদি হয়, কোন রকম জাল জোচ্চুরি ছাপ্পা ভোট না হয়, হিংসার আশ্রয় না হয়, মানুষকে ভোট দিতে যদি না, ওইটাকে বন্ধ করা যায়, আর কাউন্টিং ঠিক মতো হয়, তৃণমূল তাতেই হেরে যাবে। মানে ওই এসআইআর ফেসার ভুলে যান, এইটুকু ঠিক মতো হলেই তৃণমূল নিশ্চিন্তে হারবে। এটা কি আমরা এবার নিশ্চিত করতে পারছি? অবশ্যই, আমি কেন নিশ্চিত করবো, ইলেকশন কমিশন নিশ্চিত করবে। আমি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমি আমার মানুষকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে আমি তাদের পিছনে রয়েছি, তাদের বরাভয় দিতে পারি। 2 নম্বর কথা, ইলেকশন কমিশন যা যা, আমরা আমাদের ভিউজ গুলো তুলে পাঠিয়েছি। ইলেকশন কমিশন গত দুটো ইলেকশনে যা যা ঘটেছিল, যেগুলো ল্যাকুনা আছে, ওগুলোকে স্টাডি করে সেটাকে পুরো ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা ইলেকশন কমিশনের কাজ, এটা তো আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে দুটো জিনিস, যা যা আমার কাছে ডেটা আসবে সেটা তুলে ধরা, আর আমার দলের লোককে আমার নিরাপত্তা দেওয়া। আমি এই দুটো কাজই করছি। একটা কথা বলবো, তৃণমূলের কফিনে কি শেষ পের একটা পোতা হলো? শুনুন, আমি আবার আপনাকে একটা কথা বলেছি, তৃণমূলের ছাপ্পা ভোট করে বন্ধ করা যায়, সন্ত্রাসকে বন্ধ করা যায়, আর কাউন্টিং যদি ঠিক মতো করা যায়, এমন না হয় তৃণমূল 50-এর নিচে সিট পায়। মানে আমি কিছু খারাপ বলছি না, আমি কয়েকদিন ধরে সুনামি দেখেছি। সুনামি শুধু নয়, যারা চুপও থেকেছেন, সাইলেন্টলি চোখের ইশারায় বুঝিয়েছেন তারা কি করবেন। বারবার বলেছেন আমরা আমাদের কাজ করছি, আপনি প্লিজ আপনার কাজটা করুন। দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ। তৃণমূল অনেক করেছেন, মমতা ব্যানার্জি, আপনি অপেক্ষা করুন। আপনার বাকি জীবনে যা কষ্ট আছে না, আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আচ্ছা স্যার, ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে ভোট করতে দেবেন না, বলবেন নতুন আনুন। যদি লোডশেডিং করে, মা বোনেরা রাত জেগে পাহারা দিন। নেতারা নয়, তৃণমূলের কর্মীরাই সম্পদ। একদম রাত জেগে কাজ করতে হবে। মালদার নির্বাচনী সভা থেকে স্পষ্ট বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন ইভিএম, রীতিমতো বলছেন যে ইভিএম কেন্দ্রীয় সরকার তৈরি করে, খারাপ হলে রীতিমতো মা বোনেরা পাহারা দিন। নাটক, মানে নাট্যকারদের উচিত ছিল মমতা ব্যানার্জিকে রঙ্গমঞ্চে নিয়ে আসা। উনি অনেক ভালো এগুলো, উনি এই যে স্ক্রিপ্ট গুলো লেখেন না, খুব চিপ মানে অ্যাক্টিভিটিস, তো মানে মানুষকে খাওয়াতে চায়। তো অনেক মানুষকে ছোট না করেও বলছি, যারা হয়তো গ্রামের ধরুন একটু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ আছে, যারা প্রতিদিন কতটা লেখাপড়া করতে পারেননি, বিভিন্ন সামাজিক চাপে, অর্থনৈতিক চাপে, বা প্রত্যেক দিনের বিভিন্ন যে কি কি ঘটছে সেই ব্যাপারগুলো দেখতে পান না, ঠিক আছে, সোসাইটিতে কি কি ঘটছে। তো তাদের মধ্যে একটা গ্যাপ থেকে যায়, উনি এই গ্যাপ, এই জায়গাটাকে কাজে লাগান। মানে চিপ কথাবার্তা বলে এমন একটা গিমিক তৈরি করেন, কিছু বলার চেষ্টা করেন, মানে তারাও অবাক হয়ে ভাবে যে নিশ্চয়, প্রথমে ভেবে নেয় সত্যি এটা হয়েছে। ইভিএম হ্যাক করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এবার বললেন ইভিএম খারাপ। একবার ওখানে তো ওনার ওনার নিজস্ব এত বড় টিম রয়েছে, এত টাকা ঝেড়েছেন, এত কিছু করেছেন, তো সেগুলো দিয়ে পারতেন না যে ইভিএম যখন বিভিন্ন রাজ্য, আহ, কি বলবো, বিভিন্ন রাজ্যে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়, ওটাই উনি তো ওনার টেকনোলজিতে নিয়ে যেতে পারেন, যারা গিয়ে ওখানে দেখিয়ে দিতে পারেন, হ্যাঁ এইভাবে হ্যাকিং হয়। আজ পর্যন্ত পারেননি কেন করতে? টাকাটা কে যায়? টাকা তো একমাত্র মানে পেটেন্ট তৃণমূলই নিয়ে রেখেছেন, আর তো এই পেটেন্ট কাউকে দেননি। মোটামুটি একটা একটা পশ্চিমবঙ্গে একটা রাজ্যের কাছে, কি বলে, পার্টির কাছে, পলিটিক্যাল পার্টির কাছে এই পেটেন্ট রয়েছে, সেটা হচ্ছে তৃণমূলের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 4th মে গণনা হবে।
এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা যদি ব্যাখ্যা করে দেন আমাদের বুঝতে একটু সুবিধা হয়। মুখ্যমন্ত্রী বলছেন, আমি কোট আনকোট বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সম্পূর্ণ, যে 4th মে গণনা হবে, সকাল থেকে ওরা দেখাবে ওরাই জিতছে, ভয় পাবেন না, শেষ পর্যন্ত দেখবেন আমরাই জিতবো। একই সঙ্গে ভোটারদের এবং দলীয় কর্মীদের শেষ পর্যন্ত গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তৃণমূল নেত্রীর কথা হচ্ছে শেষ গণনা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছাড়বে না। কি আগের বার আসলে ওই ন্যারেটিভটাকে সেট করে উনি প্রথমে একটু যখন দেখাচ্ছে মানে আহ, তৃণমূল অল্প লিড নিতে শুরু করেছে, তখনই ওনার সম্পদরা মারধর করে কিন্তু যারা বিপক্ষ বিরোধী স্থানে ওখানে কি বলবো কাউন্টিং কম্পার্টমেন্টের মধ্যে ছিল তাদের মারধর দিয়ে ভয় দেখিয়ে পাঠিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তো নিজেই তো জানেন আগের বার কি করেছিলেন। তো ইতিহাস সবসময় পুনরাবৃত্তি হয়, ঠিক আছে। তো এবারে উনি হারবেন ওটা জানেন, আর প্রথম থেকে কিসের ঝড় উনি দেখতে পাবেন সেটাও বুঝতে জানেন উনি। দেখুন, আলটিমেটলি তো রাজ্যের প্রধান, ওনার কাছে সব ডেটাই থাকবে। তো কত উনি পেতে পারেন সেটা মোটামুটি জানেন, যাতে ওনার লোকজন তারপরে হাওয়া না হয়ে যায়। কারণ বিভিন্ন লোককে বিভিন্ন ফ্লাইট নিতে হবে, যার কাছে বেশি টাকা সে হয়তো দূরবর্তী ফ্লাইট নেবে, যার কাছে কম টাকা যে স্থলপথে যেতে পারবে, যে জলপথে যেতে পারবে। বিভিন্ন লোককে তো পালাতে হবে। তো সবাই যদি প্রথমেই পালিয়ে যায় তাহলে বাকির একদম উচ্চ স্থানে যারা রয়েছেন তারা কিভাবে পালাবেন। তো সেই জায়গাটাকে এনশিওর করে যাতে উপরের লোকগুলো পালাবার পথ পান, এই জন্য উনি যতটা দেখছেন যতটা এটাকে টেনে নিয়ে যাওয়া যেতে পারে। তবে পরাজয় সুনিশ্চিত। আর সুনামির পরে পরবর্তী সুনামি কি হবে এটা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কত কি আসন হবে যদি? দেখুন, আমি তো গণৎকারণের প্রবক্তা, এটুকু বলতে পারছি যে আমাদের সরকার খুব কনভিনসিং মার্জিনে জিতবে, এবং যে জনমত আমরা পাচ্ছি তাতে কোনোভাবে খুব কম সিট পেলেও 160-70-এর নিচে পাওয়া উচিত না। মানে হয়তো সেটা আরো মানে লাস্ট 20 দিনের যে প্রচার বাকি আছে, তো সেক্ষেত্রে সেই সংখ্যাটা আমার ধারণা আরো 10-20টা বাড়তেই পারে অস্বাভাবিক। তৃণমূল তৃণমূলের এখনকার হিসাবে 80 থেকে 100টা হয়তো পেতে পারে। তো যত দিন যাচ্ছে সেটা মানে যা যা মমতা ব্যানার্জি নিজেই শুরু করেছেন, আর ইলেকশন কমিশন যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা বলবৎ হলে, বললাম তো 50টার জন্য ওনাদের লড়াই। উনি বলেছেন 294টা সিট পাবে। তা না, উনি 250 দিয়ে টার্গেট শুরু করেছিল। আমি তখন বলেছিলাম তাহলে বাকিগুলো বাদ থাকে কেন, 294টাই পাওয়া উচিত। তো আর 50 তো পার করুক, তারপর দেখা যাবে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমাদের ক্যামেরা থাকবে, খাতায় এন্ট্রি করা থাকবে, লাইভ ক্যামেরা থাকবে। পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, সেরকম হলে ভোট দেওয়ার দরকার নেই, বাড়িতে রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেব। প্রচারে বেরিয়ে এমন সুরেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূল নেতাকে, একদম ভিডিও প্রকাশ্যে আসতে গ্রেফতারও হয়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা রাজু মণ্ডল। 24 ঘন্টার মধ্যে অবশ্য জামিনে মুক্তি পেয়ে গেলেন, এবং বেরিয়েই ফের হুমকি দিচ্ছেন যা হবে 23 তারিখের পর। কিভাবে উনি ছাড়া পেয়ে গেলেন? জুডিশিয়াল সিস্টেমটাকে কিভাবে? দেখুন, জুডিশিয়াল সিস্টেমকে তো আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ জুডিশিয়াল যে সিস্টেম আছে, কোনো রায়কে পছন্দ না হলে সেটাকে অ্যাপিলে যাওয়া যায়। তো সেটাকে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু রায়কে আমি মেনে নেবো না ওটা তো বলতে পারি না। তো এটা পাওয়া উচিত ছিল না। এখন ওর বেল আবার ক্যান্সেল করা উচিত, যেহেতু এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। 2 নম্বর কথা, যে মানুষের মধ্যে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করছে। আজকে আমি কোন একটা জায়গা থেকে খবর পেলাম যে মানে অন্যান্য বারে কি করতো যে সিভিক পোশাককে ওই বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সের ড্রেস ফ্রেস পরিয়ে দিত, ঠিক আছে, অনেক রকম। মানে আপনি হাসছেন, আমি বলবো তো এই যে বিভিন্ন ওই আইপ্যাকের লোকজনকে বা আমরা শুনেছি যে গণনা কেন্দ্রে সরকারি কর্মচারী হিসাবে বা ইলেকশনের দিন এদের ভোট কর্মী হিসাবে ইউজ করেছে। এগুলোও ঘটেছে, এগুলো ঘটনা, অস্বাভাবিক কিছু না। তো এই যে যারা প্রত্যেক দিন, দুর্জনের কোনো ছলের অভাব হয় না, প্রত্যেক দিন নতুন নতুন আইডিয়া মানে তৈরি করে, মানে চুরি নিয়ে রিসার্চ, এটা তৃণমূলের একটা ল্যাবরেটরি আছে। প্রত্যেক দিন ওখানে সেই ল্যাবরেটরিতে নতুন নতুন টপিক, এটা কি করে করা হয়, তার এটা হচ্ছে না এইভাবে হয়, ওটা হচ্ছে না এভাবে হয়। আজকে এটাও নির্দেশ এসে গেছে চিফ ইলেকশন কমিশনারের থেকে যে যত ক্রিমিনাল আছে ইলেকশনের
আগে তারা সব ওই বন্যেরা বনে সুন্দর, ক্রিমিনালরা জেলে। তো এটাও হবে, ঠিক আছে? আপনাদের জন্য খুব খারাপ দিন আসছে, বিশ্বাস করুন। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যেত, আমাকে প্রাণে মেরে ফেলার টার্গেট, বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি যখন মিটিং করে আসছিলাম মালদা থেকে, আমার হেলিকপ্টারের সামনে ড্রোন ঘুরে বেড়াচ্ছিল, ধাক্কা খেলে হেলিকপ্টারটা ধ্বংস হতো। কারা উড়াচ্ছিল প্রশ্ন, বিহারের 3 জন ধরা পড়েছে। টার্গেটটা কি? আমার জীবন কারার জন্য, কেড়ে নিন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো আপনাদের বিরুদ্ধে গলা ফাটাবো, আমার মুখ বন্ধ করা যাবে না। প্রথম কথা, যারা ধরা পড়েছে তারা মানে ওনাদেরই নিযুক্ত করা লোকজন। আর এর জন্য মানে এর উত্তরটা যা বলার, মানে আমার ইচ্ছা করছিল, সরি আমি এটা বলতে পারছি না, বললে খুব বড় কন্ট্রোভার্সি হবে। তো পশ্চিমবঙ্গ মুক্তির পথ খুঁজছে আর কি, তো এক তো ভোটের মাধ্যমে হবে আর কি, তার আগেও হয়তো উনি নিজে বলছেন ঘটে যেত, অন্তত মানুষ তো মুক্তি পেত। দর্শিতা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।